আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে কেউ কোনো কথা দিয়ে বেমালুম ভুয়ে গেছে আর তাকে কথাটা মনে করিয়ে দেওয়াটাও বেশ মুশকিলের ব্যাপার? আজকের এই বিশ্লেষণে ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলা হবে। গল্পটা সম্রাট আকবর আর বীরবলের। শিরোনাম হল উটের ঘাড় এবং সম্রাটের কথা। দারুণ একটা গল্প, যেখানে বুদ্ধির জোরে পরোক্ষভাবে কথা বলে বিরাট সমস্যার সমাধান করে ফেলা যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। একটু ভেবে দেখা যাক একজন মন্ত্রী কিভাবে একজন অত্যন্ত শক্তিশালী সম্রাটকে তার ভুলে যাওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতে পারেন, তাও আবার তাকে একটু রাগ না রাগিয়ে। কাজটা কিন্তু মোটেও সহজ নয়, একদম যেন তলোয়ারের ধারের উপর দিয়ে হাঁটা। কৌশলগত যোগাযোগের আসল জাদুটা ঠিক এখানেই লুকিয়ে আছে। কাউকে অসম্মান না করে, বিরক্ত না করে নিজের প্রাপ্য আদায় করার এই যে কৌশল, সেটাই আমরা এখন ধাপে ধাপে দেখব। পর্ব ১, সম্রাটের প্রতিশ্রুতি। আচ্ছা, এই ঘটনার পেছনের মূল বিষয়টা বুঝতে হলে শুরুতেই একটু ফিরে তাকাতে হবে এই দুই ঐতিহাসিক মানুষের সম্পর্কের দিকে। তো ঘটনাটা শুরু হচ্ছে সম্রাট আকবরকে দিয়ে। আমরা সবাই জানি বীরবলের প্রজ্ঞা আর ক্ষুরধার বুদ্ধির দারুণ ভক্ত ছিলেন সম্রাট। একদিন সকালে বীরবলের কোনো একটা কাজে সম্রাট এতই খুশি হয়ে গেলেন যে সোজা কথা দিয়ে বসলেন বীরবলকে অনেক মূল্যবান আর সুন্দর সুন্দর উপহার দেয়া হবে। একদম স্পষ্ট প্রতিশ্রুতি। কৃতজ্ঞতার একটা দারুণ নিদর্শন, তাই না? পর্ব ২, দীর্ঘ হতাশা। কিন্তু গল্পে তো একটা মোড় থাকবেই। ধীরে ধীরে পরিস্থিতি বেশ থমথমে হতে শুরু করল, কারণ সেই প্রতিশ্রুতির আর কোনো খবর নেই। এই টাইমলাইনটার দিকে একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এই যে একদিন গেল, এরপর ১ সপ্তাহ কেটে গেল, দেখতে দেখতে পুরো ১ মাস পার হয়ে গেল, কিন্তু উপহারের টিকিটিও দেখা গেল না। মানে একদম শূন্য। স্বাভাবিকভাবেই দিনের পর দিন এভাবে পেরিয়ে যাওয়ায় বীরবলের মনে বেশ হতাশা জমতে শুরু করল। অপূর্ণ একটা প্রতিশ্রুতি কিভাবে মনের ভেতরে একটা অস্বস্তি তৈরি করে, এটা তারই দারুণ একটা উদাহরণ। পর্ব ৩, যমুনার তীরে হাঁটা। এরপরে গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। একটা বিশেষ দিন, যে দিনটা আসলে সবকিছু বদলে দিয়েছিল। দিনটা ছিল বেশ শান্ত। সম্রাট আকবর তার সেই চির বিশ্বস্ত মন্ত্রী বীরবলকে নিয়ে যমুনা নদীর তীরে হাঁটতে বেরিয়েছিলেন। চারিদিকে কোনো কোলাহল নেই। জলের ধারের এই শান্ত আর মনোরম পরিবেশটা, মানে একটা গভীর আর সূক্ষ্ম কথাবার্তার জন্য এর চেয়ে আদর্শ জায়গা আর হতেই পারে না। একদম মোক্ষম একটা পরিবেশ তৈরি হয়ে গেল। পর্ব ৪, উটের বাঁকা ঘাড়। হাঁটতে হাঁটতে হঠাৎ করে এমন একটা প্রাণীর সামনে চলে এলো যা পুরো পরিস্থিতিটাই পাল্টে দিল। পাশ দিয়ে একটা উট হেঁটে যাচ্ছিল, আর সেটা দেখে সম্রাট আকবর একেবারে সরল মনে, নিছক কৌতূহল থেকেই একটা প্রশ্ন করে বসলেন। তিনি জিজ্ঞেস করলেন, উটটির ঘাড় বাঁকা কেন? ব্যাস, সম্রাট কিন্তু ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে এই একটা মাত্র সাধারণ প্রশ্ন করে তিনি আসলে বীরবলের হাতে নিজের মনের কথা বলার জন্য একদম নিখুঁত একটা অস্ত্র তুলে দিয়েছেন। আর বীরবলের উপস্থিত বুদ্ধি তো প্রশ্নই রাখে না। তিনি এক মুহূর্ত দেরি না করে দারুণ একটা উত্তর দিলেন। বললেন, হতে পারে উটটি কোনো প্রতিশ্রুতি রাখতে ভুলে গেছে। ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে যারা কথা ভঙ্গ করে তাদের ঘাড় বাঁকা হওয়ার শাস্তি দেওয়া হয়। কি অসাধারণ একটা উত্তর, তাই না? একেই বলে মাস্টারপিস। কোনো অভিযোগ নেই, কোনো রাগারাগি নেই, শুধু একটা কথার কথা দিয়ে আসল কাজটা সেরে ফেলা। পর্ব ৫, পরোক্ষ কথার শিল্প। আচ্ছা, এবার সবচেয়ে মজার জায়গায় আসা যাক। এই সূক্ষ্ম রূপক বা মেটাফারটা একজন পরাক্রমশালী সম্রাটের মনে ঠিক কিভাবে কাজ করল। ঘটনা এরপর ম্যাজিকের মতো এগোতে থাকে। বীরবলের ওই একটা কথা শোনার পরপরই আকবর নিজের ভুলটা ধরতে পারলেন। তিনি বুঝতে পারলেন প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করাটা কত বড় একটা ভুল ছিল। নিজের এই ভুলে তিনি গভীরভাবে লজ্জিত হলেন। এরপর আর কোনো কথা নয়, সোজা প্রাসাদে ফেরা হলো, আর বীরবলকে তার সেই প্রতিশ্রুত পুরস্কার সাথে সাথে দিয়ে দেওয়া হলো। ভাবা যায়, শুধু একটা রূপকের বাক্য এত বড় একটা সমস্যার সমাধান করে দিল।
এখানে দুটো পদ্ধতির একটা তুলনা করলে বিষয়টা আরও স্পষ্ট হবে। সরাসরি কিছু দাবি করাটা অনেকটা তলোয়ার দিয়ে দেয়াল ভাঙার চেষ্টা করার মতো। এতে সম্রাট অপমানিত হতে পারতেন, ক্ষুব্ধ হতে পারতেন। কিন্তু বীরবলের এই যে পরোক্ষ পদ্ধতি, এটা ছিল একদম একটা নিখুঁত চাবির মতো। কোনো ধরনের রূঢ়তা ছাড়াই, কারো ইগোতে আঘাত না করে সফলভাবে লক্ষ্যের তালা খুলে দিল। সত্যি এক অনবদ্য কূটনৈতিক কৌশল। তো পুরো আলোচনা শেষে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, কোনো কঠিন কথোপকথনের মুখোমুখি হলে একটি চতুর রূপক কি সরাসরি দাবির চেয়েও বেশি শক্তিশালী হতে পারে? এই কালজয়ী গল্পটা একটা দারুণ ভাবনার খোরাক দিয়ে শেষ হচ্ছে। দৈনন্দিন জীবনেও কিন্তু এই পরোক্ষ যোগাযোগের কৌশলগুলো দারুণ কাজে লাগতে পারে। মানুষের সাথে সম্পর্কের জটিলতাগুলো সামলাতে রূপকের শক্তি যে কখনো কখনো সরাসরি আর রূঢ় কথার চেয়ে অনেক বেশি ধারালো হতে পারে, সেটা নিয়ে কিন্তু ভেবে দেখার মতো যথেষ্ট কারণ আছে। আশা করা যায় উৎস উপাদানের আজকের এই বিশ্লেষণটি সবার জন্য বেশ উপভোগ্য আর শিক্ষণীয় ছিল।